আসসালামু আলাইকুম। উদ্ভাসের অনন্য আয়োজন উইকলি জিকে হাইলাইটসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে উপস্থাপক হিসেবে আমি থাকবো মোহাম্মদ আসিফুর রহমান এবং আমাদের সাথে আজকের এই পর্বে অতিথি হিসেবে আছেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে উদ্ভাসকে অনেক ধন্যবাদ আজকের প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আমি নিজের পরিচয়টা একটু দিয়ে নিই। আমি জাহিদুল ইসলাম নাহিদ। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে এবং এখন আমি 43তম বিসিএস ট্যাক্সেশন ক্যাডারে গ্যাজেটেড হয়েছি রিসেন্টলি। ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময়ের জন্য। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ভাইয়া জাতীয় বিষয়াবলিতে। তো গত সপ্তাহে জাতীয় কোন কোন বিষয়গুলি আমাদের দেখা দরকার সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এখন। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ভাইয়া সার্ক ফাইন্যান্স নেটওয়ার্কের নতুন চেয়ারপারসন আমরা দেখেছি। জি। এই বিষয়ে আপনার মতামত এবং যে তথ্যগুলো জানা প্রয়োজন সেগুলো যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করেন। আজকে তো আসলে আমরা পুরো আলোচনায় যারা হচ্ছে অ্যাডমিশন সিকার্স আছেন, পরীক্ষার্থী যারা আছেন তাদেরকে বিবেচনায় নিয়ে আলোচনাটা করব। তো এখন যেহেতু স্লাইডে আমরা দেখতে পাচ্ছি সার্ক ফাইন্যান্স নেটওয়ার্কের চেয়ারপারসন নতুন করে নিয়োগপ্রাপ্ত হয়েছেন একজন। ছবিতে আমরা আহসান এইচ মনসুর স্যারকে দেখতে পাচ্ছি, তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তো এই প্রেক্ষাপটে যদি আমরা দু চারটা কথা এক্সট্রা যোগ করি অ্যাডমিশন সিকার যারা আছেন তাদের জন্য, সার্ক কিন্তু এখন অন্য আগের যে সময়টা এর চেয়ে একটু বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। জি। আমাদের যে সার্কের কথা যদি আমরা বলি, শুরুতেই আমাদের ইলাবোরেশনটা একটু জানা দরকার। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন সার্ক, যেটা 1985 এর 8 ডিসেম্বর আসলে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। তো এই দক্ষিণ এশিয়ান যে রিজিয়নটা, এই রিজিয়নটার বিভিন্ন রকম কোঅপারেশনের জন্যই কিন্তু এই প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা। তো আমরা স্পেসিফিক্যালি যদি সার্ক ফাইন্যান্স নেটওয়ার্কের কথা বলি, সার্কের যে 8টা সদস্য দেশ আছে, এই সদস্য দেশগুলোর যে হচ্ছে ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্ট, সামষ্টিক অর্থনৈতিক যে ব্যবস্থাপনা, বিশেষ করে ওই দেশগুলোর সেন্ট্রাল যে ব্যাংক তার নেতৃত্বে হয়ে থাকে। তো এই পলিসি লেভেলটাই আসলে এই সার্ক ফাইন্যান্স নেটওয়ার্ক কাজ করে থাকে। অর্থাৎ প্রতি 1 বছর পর পর এই বিষয়টা দেখে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। তাহলে আমাদের এখন বাংলাদেশ ব্যাংক এটা দেখছেন এবং বাংলাদেশ ব্যাংকের আহসান মনসুর সাহেব এখন এটা চেয়ারপারসন, তিনি নেতৃত্ব দিচ্ছেন ওই সেকশনটা। ওই জায়গাটা তো তাহলে তিনি আই থিংক দ্যাটস এ গুড অ্যাচিভমেন্ট ফর দ্য কান্ট্রি। তো এই ক্ষেত্রে আমার মনে হয় সার্ক অ্যাজ অ্যান অর্গানাইজেশন বেশি প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে। তো সার্কের মেম্বার কান্ট্রিজ গুলো আমাদের জানতে হবে। পাশাপাশি হচ্ছে যেহেতু আহসান এইচ মনসুর হচ্ছে এটা চেয়ারপারসন হয়েছেন, এই তথ্যটা মাথায় রাখাটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় ভাইয়া মানে সার্কের সর্বশেষ যে মেম্বার হয়েছেন সেটা আমরা জেনে রাখতে পারি। ডেফিনেটলি। হ্যাঁ, আমরা ইভেন মেম্বার কান্ট্রিগুলো যেগুলো আছে তাদের সম্পর্কিত বেসিক তথ্যাদিও কিন্তু আমাদের জানা প্রয়োজন হতে পারে। আচ্ছা। আর আরেকটা তথ্য আমরা জেনে রাখতে পারি, সেটা হচ্ছে সার্কের কিন্তু কিছু অবজারভার বা পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে। তার সংখ্যা হচ্ছে 9টি। 9টি পর্যবেক্ষক রাষ্ট্র। এটা তো সেই সম্পর্কে আমাদের জানা থাকা ভালো। ঠিক আছে ভাই, আমরা বেশ কিছু তথ্য এখানে দেখলাম। আমরা যদি এবার সামনের দিকে যাই, গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে বাংলাদেশ এই পরিবেশ বান্ধব কারখানা তৈরির দিকে বেশ এগিয়ে যাচ্ছে। তো এই গত সপ্তাহ আমরা দেখলাম যে একটি নতুন পরিবেশ বান্ধব কারখানা স্বীকৃতি পেয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলোকে একটু বেশি মনে রাখার চেষ্টা করব? এখন আমি যদি বৈশ্বিক প্রেক্ষাপটে বলি, আমাদের রেডিমেড গার্মেন্টস বলেন বা পোশাক শিল্পের যে বৈশ্বিক মার্কেট, সেখানে এখন যারা হচ্ছে বায়ার্স আছেন বা কনজিউমার্স আছেন, তারা আসলে তাদের প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে বা তাদের প্রক্রিয়াজাত বা উৎপাদন যেখানে হচ্ছে, সেই প্রক্রিয়াটা পরিবেশ বান্ধব হচ্ছে কিনা সেটা কিন্তু খুব ক্লোজলি অবজার্ভ করে থাকে। তো সেই ধরনের ক্ষেত্রে ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের আমরা এখানে লোগো দেখতে পাচ্ছি, ইউএসজিবিসি। এটা হচ্ছে কান্ট্রিগুলোতে ফ্যাক্টরিগুলো কতটুকু পরিবেশ বান্ধব, তাদের প্রোডাকশন প্রসেস, তাদের হচ্ছে ফ্যাক্টরি এনভায়রনমেন্ট, এটা কতটা সাস্টেইনেবল, এগুলো মেজারমেন্ট করে। এনার্জির ইউজটা কেমন হচ্ছে, সেই এনার্জিটা সাস্টেইনেবল কিনা, এগুলো অ্যাসেসমেন্ট করার বেসিসে বিশ্বের বিভিন্ন কান্ট্রির ফ্যাক্টরিকে সার্টিফিকেশন দেয়। আচ্ছা, তার মানে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিষ্ঠান এক্স্যাক্টলি, যারা সার্টিফিকেশনটা দেয়। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে, তারা যে সার্টিফিকেটটা দেয় সেই সার্টিফিকেটের নাম হচ্ছে লিড সার্টিফিকেট। তো অ্যাডমিশন সিকারদের জন্য ইম্পর্টেন্ট হয়ে উঠতে পারে যে হচ্ছে লিড, LEED, হোয়াট ডাজ ইট স্ট্যান্ড ফর, ইলাবোরেশন করলে এটা কি হয়? লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এই সার্টিফিকেটটা হচ্ছে ইউএসজিবিসি প্রদান করে। ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ, মোট 100টার মধ্যে 62টা কিন্তু লিড সার্টিফিকেশন পাওয়া গার্মেন্ট হচ্ছে বাংলাদেশে। অর্থাৎ বাংলাদেশের মানে টোটাল সারা বিশ্বে যে 100টা পরিবেশ বান্ধব কারখানা রয়েছে তার মধ্যে প্রথম দিকের 62টাই বাংলাদেশের। আমাদের জন্য বেশ বড় একটা অ্যাচিভমেন্ট। এবং ইন্টারেস্টিংলি মোট 230টা কিন্তু সার্টিফিকেট আছে। তো ইউএসজিবিসির যে সার্টিফিকেশন, এটা বিভিন্ন লেভেলে হয়। প্লাটিনাম সার্টিফিকেট আছে, গোল্ড সার্টিফিকেট আছে, রেগুলার সার্টিফিকেটস আছে। তো আমার মনে হয় এই যে গ্রিন কটন বিল্ট ফ্যাক্টরির ছবি আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি, যেটা সার্টিফিকেটটা পেয়েছে গত সপ্তাহে পেয়েছে। তো আমার মনে হয় এই তথ্যগুলা বেশ ইম্পর্টেন্স এখন পাবে
এবং পরিবেশ সংক্রান্ত অন্যান্য যে ইস্যুগুলো আছে ওগুলোর পাশাপাশি এটা মাথায় রাখা যেতে পারে। কারণ আমরা এই নতুন উপদেষ্টা পরিষদ আসার পরে দেখেছি যে পরিবেশ সংক্রান্ত ইস্যুগুলো খুব সামনে আসছে, পলিথিনের মতো যে ইস্যুগুলো, সেন্ট মার্টিন নিয়ে বারবার এক্স্যাক্টলি। আলোচনা হচ্ছে তো এবং পরিবেশে সাস্টেইনেবিলিটির যে ইস্যুটা হুম, বা পরিবেশকে কোনোভাবে হ্যাম্পার না করার যত প্রোটোকলস আছে, সিস্টেমস আছে, এগুলো কিন্তু বেশি গুরুত্ব পাবে এখন। ধন্যবাদ ভাইয়া। এর পরবর্তীতে যদি আমরা এগিয়ে যাই ভাইয়া, আমরা দেখব যে গত সপ্তাহে আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তার আগে দুটো পৃথক বিভাগ ছিল, সেই দুটো পৃথক বিভাগ গত সপ্তাহে একীভূত হয়েছে। সো এই বিষয়টি কেন হলো এবং আসলে পুরো প্রক্রিয়াটা যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন। ওকে, বাংলাদেশের যে বিউরোক্রেটিক স্ট্রাকচার বা হচ্ছে আমাদের গভর্নেন্স যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে অনেকগুলো ডিভিশন আছে রাষ্ট্রের। হ্যাঁ, আপনি যদি হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় দেখেন, সেই মন্ত্রণালয়ে অনেকগুলো বিভাগ আছে, অধিদপ্তর আছে। তো কাজের সুবিধার্থে যেটা হয়, বিভিন্ন ডিভিশনে ভাগ করা হয়। তো আমরা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, যেটাকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছি, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুইটা বিভাগ ছিল আগে। সেটা হচ্ছে সুরক্ষা সেবা বিভাগ এবং জননিরাপত্তা বিভাগ। তো রিসেন্টলি প্রধান উপদেষ্টা মহোদয় এই দুইটা বিভাগকে একীভূত করেছেন। কেন করেছেন? কারণ হচ্ছে এই দুইটা বিভাগ যখন আলাদা আলাদা তাদের কর্মপ্রক্রিয়া হচ্ছে ইমপ্লিমেন্ট করে বা কাজ করে, তখন কিছু ক্ষেত্রে হচ্ছে সমন্বয়হীনতা বা কিছু কিছু ক্ষেত্রে কাজের যে হচ্ছে টাইম বাউন্ডনেস, সেটা হয়তো ক্রস করে ফেলছিল। তো আমার মনে হয় তারা চিন্তা করেছেন যে আরো যথাযথ সমন্বয়ের মাধ্যমে যেন কম সময়ের প্রয়োজন হয় প্রসেসিং এর বা বিভিন্ন কার্যক্রমের, এফিশিয়েন্ট যেন করা যায়। এফিশিয়েন্ট যেন করা যায়। এই জন্য এই দুটা বিভাগকে মনে হয় এক করা হয়েছে। তো এখানে তথ্য ইম্পর্টেন্ট হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দুইটা বিভাগ, কোন দুইটা বিভাগ আসলে এক করা হয়েছে, এটা হচ্ছে জননিরাপত্তা এবং সুরক্ষা সেবা বিভাগ। সুরক্ষা। এই দুইটা হচ্ছে মনে রাখা যেতে পারে। আচ্ছা। আমরা যদি একটু সামনে যাই, আমরা দেখেছি মানে গত সপ্তাহে জাতীয় খুব বেশি আমরা বিষয় পাইনি। কিন্তু সামনে এগিয়ে গেলেই আমরা হয়তো দেখতে পাবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনার মধ্যে আমার কাছে যেটা আমি পার্সোনালি বিশ্বাস করি সেটা হচ্ছে যে আমরা গত ৫ নভেম্বরে দেখলাম যে আমেরিকার নির্বাচন হলো। যদিও এর আগে বলা হচ্ছিল দুটো শিবিরে যে কামালা হ্যারিসের একটা বেশ ভালো সমর্থন রয়েছে। কিন্তু আমরা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা ভূমিধস বিজয় দেখেছি ভাইয়া। সো এই বিষয়টা নিয়ে আজকে আমরা আপনার সাথে আলোচনা করতে চাই। তো আপনি ১ম এই কোন জিনিসগুলোকে হাইলাইট করতে চাবেন? বা হচ্ছে কোন জিনিসগুলো আমাদের বেশি জানা দরকার? ওকে, শুরুতেই দেখতেই পাচ্ছেন যে হচ্ছে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হুম, ডোনাল্ড ট্রাম্প। তো এটা নিয়ে আমরা গ্লোবালি যদি আমরা বলি, সারা বিশ্বের মানুষ কিন্তু তাকিয়ে থাকে যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে কে হতে যাচ্ছেন নেক্সট পরের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট, হ্যাঁ। তো ইউএস এর প্রেসিডেন্টের গ্লোবালি একটা রোল প্লে করার একটা ব্যাপার আমরা সবসময় অবজার্ভ করে এসেছি। বিশ্বের বিভিন্ন ঘটনা, বিভিন্ন প্রান্তে যে সংঘাত, বিভিন্ন প্রান্তে যে কোনো সামিট বলেন বা ইনিশিয়েটিভ বলেন, সেই জায়গাটায় আমরা যদি হচ্ছে পাওয়ারফুল কান্ট্রিজ গুলার অ্যাসেসমেন্ট করি, সেই জায়গায় কিন্তু ইউএসএ কিন্তু লিডারশিপের জায়গায় ওয়ান অফ থাকে। দ্য মোস্ট ইম্পোর্টেন্ট কান্ট্রিজ। এক্স্যাক্টলি। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে ইউএস এর যে প্রেসিডেন্ট কে নির্বাচিত হচ্ছেন, তিনি কোন ফিলোসফি ধারণ করেন, তিনি তার ফরেন পলিসি, ডোমেস্টিক পলিসি কিভাবে সাজাবেন, হুম, এটা নিয়ে গ্লোবালি সারা বিশ্বের মানুষই বেশ কিউরিয়াস থাকে। কিউরিয়াস, হ্যাঁ। তো আমি বলবো যে এই কিউরিয়াসটা খুবই জাস্টিফাইড। কারণ হচ্ছে এটা নিয়ে আমরা বিভিন্ন ক্যালকুলেশন করি যে হচ্ছে কে হতে যাচ্ছে, আমরা এবং নিজেরা ডিসকাস করি। জাস্টিফাইড তো অবশ্যই আমার কাছে মনে হয়। কারণ অনেকগুলো দেশের কিন্তু পলিসিও ডিপেন্ড করে যে ইউএস এর পলিসি কি রকম হবে সেটার উপর ডিপেন্ড করে যে ডেফিনিটলি কারেক্ট। তো আমরা যেহেতু অ্যাডমিশন সিকারদের নিয়ে আলোচনা করছি, তো আমরা মনে হয় আলোচনা করতে পারি এইভাবে যে যুক্তরাষ্ট্রের যে আইনসভা, যুক্তরাষ্ট্রের মানুষজন তাদের প্রতিনিধি কিভাবে নির্বাচন করে নির্বাচন বা করে। তাদের আইনসভার নাম কি, এই সংক্রান্ত বেসিক প্রশ্ন অ্যাডমিশনে কিন্তু আসে অনেক সময়। তো আমরা জানি যে হচ্ছে তাদের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস, এবং সেটা একটা বাই ক্যামেরাল আইনসভা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। তো এই আইনসভার দুইটা পার্ট কি কি, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সেনেট। তো আমরা যেটা জানি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট কিন্তু মানে প্রত্যক্ষ ভোট, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না, নির্বাচিত হয় না। তিনি কিন্তু পরোক্ষ ভোটে নির্বাচিত হন। তো সেই কথাটা যখন আমরা বলছি, তখন কিন্তু সামনে চলে আসে একটা খুব সুন্দর টার্ম, যেটা গ্লোবালি অনেক চর্চিত, ইলেকটোরাল কলেজ। ইলেকটোরাল কলেজ, হ্যাঁ। তো দেশের ইউএস এর সাধারণ মানুষজন, তারা তাদের প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য তাদের যে অঙ্গরাজ্যগুলো আছে, সেই অঙ্গরাজ্যগুলোতে ইলেকটোরাল কলেজের ভোট কারা দিবেন সেই মানুষগুলোকে নির্বাচিত করেন। তো সেক্ষেত্রে আমাদের মাথায় আসতে পারে যে হচ্ছে মোট ইলেকটোরাল কলেজ ভোট কয়টা, 538টা হচ্ছে মোট ইলেকটোরাল কলেজ ভোট। তো এর জন্য যিনি প্রেসিডেন্ট হতে চান, তাকে আসলে মোট 270টা ভোট অ্যাচিভ করতে হবে, কমপক্ষে 270 কমপক্ষে। এবং এক্স্যাক্টলি। এখানে একটা ইন্টারেস্টিং কথা আমার মনে পড়লো ভাইয়া, যে মানে হিলারি ক্লিনটন যখন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনটি করেছিলেন, উনি কিন্তু জনমতের মধ্যে 30 লাখ ভোট বেশি পেয়েছিলেন। কিন্তু উনি ইলেকটোরাল কলেজ যে ভোটটা সেটা পাননি বলেই কিন্তু ওইবারই
ইয়ে হয়েছিল, খুবই মানে ইন্টারেস্টিং ব্যাপার, কারণ হচ্ছে পপুলার ভোট যেটা, হুম। মানে আপনি বা জনগণ যাকে ভোট দিচ্ছেন, যাকে প্রেসিডেন্ট বানাতে চাচ্ছেন, সেই সংখ্যাটা যদি অনেক বেশিও হয়, ধরা যায় কামালা হ্যারিস অনেক বেশি মানুষের ভোট পেয়েছেন, মানে দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে কামালা হ্যারিসই প্রেসিডেন্ট হবেন। কারণ হচ্ছে অঙ্গরাজ্যগুলোতে আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডে আলোচনা করি, যে হচ্ছে 100টা সিনেটর থাকে ইউএস এর 50টা 50টা অঙ্গরাজ্যে, 100 দুইটা করে হচ্ছে ভোট, সিনেটর থাকে। সিনেটর থাকে, দুজন করে সিনেটর থাকেন। তো এখন ইলেকট্রাল কলেজের জায়গায় যিনি হচ্ছে ধরেন ইলেকট্রাল কলেজ ভোট, এগুলো হচ্ছে যিনি জয়ী হন তিনি আসলে অপর পক্ষের যে ইলেকট্রাল কলেজ ভোটটা আছে ওইটাও পেয়ে যান। তো এই জন্য দেখা যায় যে হচ্ছে মানে কিছু ইস্যু তৈরি হয়। আমরা নিশ্চয়ই যারা অ্যাডমিশন সিকার আছি তাদের জন্য রিকমেন্ডেশন থাকবে আপনারা সুইং স্টেট, তারপরে হচ্ছে কিভাবে ইলেকট্রাল কলেজের ভোটটা জয়ী প্রার্থী, মানে উইনার্স টেক অল, এরকম একটা টার্ম কিন্তু শুনবেন। হ্যাঁ, এই যে আপনি এক কথায় বলে দিলেন যে উইনার্স টেক অল, মানে একটা ইয়েতে যদি 50টা থাকে, আপনার একটা অঙ্গরাজ্যে যদি 50টা ইলেকট্রাল ভোট 50টা থাকে, যিনি জয়ী হবেন তিনি 50টাই পেয়ে যাবেন। 50টাই পেয়ে যাবেন, ঠিক আছে? তো এটা আমার মনে হয় যে ইউএস ইলেকশনটা যারা ফলো করেন তাদেরকে আসলে বেশ ভালোভাবেই বুঝে শুনে পড়াশোনাটা করা উচিত। আর আমরা নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্পকে এখানে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু আগে জানতাম যে হচ্ছে জো বাইডেন হচ্ছেন ইউএস এর প্রবীণতম প্রেসিডেন্ট, এখন কিন্তু তিনি আর প্রবীণতম না, ওই রেকর্ডটাও ভেঙে দিয়েছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। ডোনাল্ড ট্রাম্পের বয়স আপনি নিশ্চয়ই জানেন যে এখন 78 বছর ওনার বয়স। হ্যাঁ, সো হি ইজ দ্য ওল্ডেস্ট প্রেসিডেন্ট ইন ইউএসএ, রাইট নাও। ইন্টারেস্টিং ফ্যাক্ট সো ফার, এখন পর্যন্ত আর কি। এক্স্যাক্টলি। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে আমার কাছে মনে হয়, উনি কিন্তু যখন নারী প্রার্থীদের সাথে এই ভোটে নেমেছেন তখনই কিন্তু উনি দুইবার প্রেসিডেন্ট হয়েছেন। বাইডেনের এগেইনস্টে কিন্তু উনি হেরে গিয়েছিলেন। সো একবার উনি হিলারি ক্লিনটনকে পরাজিত করেছিলেন, আবার এখন কামালা হ্যারিসকে উনি পরাজিত করলেন আর কি। এবং আরেকটা এখানে ভাইয়া হয়তো আপনি দৃষ্টিপাত করতে চাইবেন, সেটা হচ্ছে এত বছরের ইতিহাসে এখন পর্যন্ত কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা কখনো নারী প্রেসিডেন্ট পায়নি। এই জিনিসটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ওয়েল, এটাকে খুব সিম্পলি ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে বলবো যে ইয়েস, দ্য পিপল ভোটেড ফর ডোনাল্ড ট্রাম্প, দ্যাটস ওয়াই ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন। তো এখানে উইমেন এম্পাওয়ারমেন্ট, তারপরে আরো অনেক কিছু নিয়ে আমরা কথা বলি, বাট ভোট কিন্তু রিফ্লেক্ট করছে না যে ইউএসএ আসলে চাচ্ছে দ্যাট কান্ট্রি ইজ নট ইয়েট রেডি ফর উইমেন লিডারশিপ। মানে এটা ভোট বলে, আমরা বলছি না, কিন্তু ভোট বলছে। তো আমার মনে হয় আমাদের নিজেদের স্টেটমেন্ট না দিয়ে আমরা উই জাস্ট অবজার্ভ দ্য ইলেকশন রেজাল্ট, দেখলাম কি হয়েছে। সো দ্যাট রিফ্লেক্টস হোয়াট উই আর সিইং। আরেকটা কথা ভাইয়া আমি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি একবার বলেছিলেন যে সুইং স্টেট শব্দটা, এটা যদি আপনি নিজে থেকে একটু ব্যাখ্যা করে দিন যে হোয়াট ইজ সুইং স্টেট? সুইং স্টেট আমরা যদি বলি, সুইং শব্দের অর্থ আমরা নিশ্চয়ই অনেকে জানি, দোদুল্যমান। ঠিক আছে? এখানে রিপাবলিকানস এবং ডেমোক্রেটস, যে ওই যে দুইটা পলিটিক্যাল পার্টি, তো এই দুইটা পলিটিক্যাল পার্টির মানে কিছু কিছু অঙ্গরাজ্য আছে, 7টার মতো অঙ্গরাজ্য, এরা আসলে দোদুল্যমান থাকে যে তারা কোন দিকে ভোট দিবে। একক সংখ্যা গরিষ্ঠতা নেই, একবার এক কে আমরা বিজয়ী হয়ে আসতে দেখি এই জায়গাগুলো। এক্স্যাক্টলি। এবং ওই স্টেটগুলা কিন্তু আসলে ইউএস এর প্রেসিডেন্টের যে ইলেকশন, এই ইলেকশনের ফলাফল নির্ধারণ করে দেয় অনেক সময়। আচ্ছা, এই বছর আমরা দেখেছি 7টা সুইং স্টেটের ফলাফল বা ভোট আসলে নির্বাচনকে প্রভাবিত করেছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমরা নিশ্চয়ই অনেকেই জানি যে অনেক সময় প্রশ্ন আসে যে ডেমোক্র্যাটদের আসলে নির্বাচনী প্রতীক কি, রিপাবলিকানদের নির্বাচনী প্রতীক কি। আর যে ডাঙ্কি এবং এলিফ্যান্টের মধ্যে যেই আলোচনা, ডিসকোর্স, এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। রিপাবলিকানদের নির্বাচনী প্রতীক হচ্ছে এলিফ্যান্ট, আর ডেমোক্র্যাটদের হচ্ছে ডাঙ্কি বা গাধা। তো এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হিসেবে আপনার মাথায় রাখতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস ভাইয়া আমি আপনার কাছে জানতে চাই, এই যে আপনি বললেন যে ইলেকটোরাল কলেজের মানে এত বেশি প্রভাব, তো প্রত্যেকটা স্টেটে কি ইলেকটোরাল কলেজ ভোট আছে? না, প্রত্যেকটা না। আমি যতদূর জানি হচ্ছে 2টা স্টেটে হচ্ছে ইলেকট্রাল কলেজ ভোট নাই, বিকজ অফ যে হচ্ছে ওইখানকার যে পপুলেশন আনুপাতিক হারে হচ্ছে ওই ইলেকট্রাল কলেজের ডিভিশনটা হয়। তো মেইন এবং নেব্রাস্কাতে হচ্ছে ইলেকট্রাল কলেজের ভোট নাই। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। হ্যাঁ, এটা মাথায় রাখা। মেইন এবং নেব্রাস্কা এই দুইটা স্টেটে কোনো ইলেকট্রাল ভোট নেই। আর এই ইলেকট্রাল ভোটের প্রচলনটা কেন হলো? ওয়েল, ডেমোক্রেসির একটা ডিফারেন্ট জনরা বলবো আমরা এটাকে, তাই না? তো এটা হচ্ছে আমার মনে হয় যে এটা ডিসকাস করতে অনেক বড় আলোচনার প্রয়োজন। তবে আমরা যেটা বলবো যে ইলেক্টরস পছন্দ করা বা অন্য কাউকে দায়িত্ব আমরা কখন দিই যে আমার পক্ষ থেকে আপনি প্রেসিডেন্ট ইলেকশন করে দেন। তো এটা এখানে হচ্ছে ভোটারদের মাইন্ডসেট, তারপরে তাদের ট্রাস্ট, আরো অনেক কিছু আছে। একটা আমি যতদূর জানি সেটা হচ্ছে যে যখন সংবিধানটা রচনা করা হচ্ছিল তখন কিন্তু এখানে একটা সমতা বিধানের চেষ্টা করা হয়েছিল,
এবং বলা হয়েছিল বড় যেই অঙ্গরাজ্যগুলো আছে হুম তারা, যেহেতু তাদের মানুষ খুব বেশি, তো তারা যেন ছোট অঙ্গরাজ্যগুলাকে কোনো ধরনের আপনার কি বলে শোষণ বা এই ধরনের কিছু করতে না পারে। ভেরি গুড পয়েন্ট। হ্যাঁ। এটা হচ্ছে আমি মাথায় আসছিল না। তো হুম। সাংবিধানিক ভাবে কিছু বিধান ছিল যেন হচ্ছে হুম। ইনক্লুসিভ হয়, হ্যাঁ, মানে যে স্টেট inclusivity। গুলাতে এক্স্যাক্টলি ইনক্লুসিভিটি এনশিওর করার জন্যই আসলে এইভাবে করা। আচ্ছা। আর ভাইয়া আমরা তো জানি যে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বেশ আলোচনা সমালোচনা আছে, এবং দুটা গুরুত্বপূর্ণ তথ্য আমার এখনই মাথায় পড়লো। সেটা হচ্ছে উনি হচ্ছে মানে আমেরিকার প্রথম এমন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি মামলায় দণ্ডিত। তো এইরকম একটা মানুষকে আসলে কেন মানুষ বেছে নিচ্ছে, মানে কি এমন আছে ওনার পলিসিতে, বা কেন মানুষ তাকে প্রেফার করছে, এটা একটু যদি আমাদেরকে বলে দিতেন। এটা আসলে আমি তো অপিনিয়নেট কোনো কিছু বলতে চাই না, তবে এজ আই হ্যাভ অবজার্ভড ইন দ্য মিডিয়া হচ্ছে তারা চাচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প যেই ফিলোসফিতে বিশ্বাস করেন, তিনি হচ্ছে মেক আমেরিকা গ্রেট গ্রেট এগেইন এই ধরনের কথা বলেন। আচ্ছা, এবার তাদের কিন্তু উনি নিজের দেশ বলেছেন, এবার ওনার নির্বাচনী যেই প্রচার সেখানে কিন্তু ছিল হচ্ছে আমেরিকা ফার্স্ট। আমেরিকা ফার্স্ট, হ্যাঁ। এই যে কথাটা, তিনি যে হুম। নিজের দেশকে বেশি বেশি প্রাধান্য দিতে চান, এবং গ্লোবালি ইউএস এর প্রেসিডেন্টের যে রোলটা থাকে, বিভিন্ন কনফ্লিক্ট জোনে তারা হচ্ছে একটা রোল প্লে করে থাকে। আমরা দেখেছি ট্রাম্প একভাবে প্লে করেন, আর জো বাইডেন এসে অন্যভাবে করেন, বারাক ওবামা অন্যভাবে হ্যাঁ, করেছেন। সবার আলাদা আলাদা তো একটা দ্য পিপল প্রেফার্ড ডোনাল্ড ট্রাম্প। তো আমরা তার যে প্রিভিয়াস এরাটা ছিল ওই সময়টাকে যদি আমরা একটু অবজার্ভ করি, আমার মনে হয় দ্য অ্যান্সার ইজ প্রিটি মাচ এভিডেন্ট যে হচ্ছে কেন চেয়েছে। অভিবাসন নীতি এবং হচ্ছে অর্থনীতির ক্ষেত্রে উনি যেই ভূমিকাটা রেখেছেন। এক্স্যাক্টলি হ্যাঁ। এক্স্যাক্টলি। এবং এইবারও কিন্তু মানুষজন এটা বলছিল যে মানে আমরাও দেখছি যে আমেরিকা অনেক বছর ধরেই হচ্ছে মানে এইরকম অর্থনৈতিক যে মন্দা বা হচ্ছে অর্থনৈতিক যে একটা খারাপ সময় এর মধ্যে দিয়ে কিন্তু অনেক বছর ধরে যাচ্ছিল না। বাইডেন প্রশাসনের যে নীতিগুলো আছে সেগুলোর জন্য তাদের বেশ ঝামেলায় পড়তে হচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হয়তো ভাইয়া আমরা এই জিনিসটা আলোচনা করতে পারি। উনি কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু এবার হচ্ছে যে বিভিন্ন রাজ্যে যারা প্রো মুসলিম রয়েছে তাদেরকে কেটার করার চেষ্টা করেছেন, এবং উনি বলার চেষ্টা করেছেন যে ওয়ার বা যুদ্ধগুলোকে উনি আরো কমিয়ে আনবেন। সেটা কি প্রভাব ফেলেছে কিনা? অবশ্যই আমার মনে হয় ইউএস যিনি প্রেসিডেন্ট থাকেন বা যিনি হতে চান, তার প্রত্যেকটা স্টেটমেন্ট, প্রত্যেকটা ডিবেট, ইলেকশনের আগে কিন্তু ইউএসএ তে ইন্টারেস্টিং কালচার হচ্ছে তার সেখানে debate হয়। ডিবেট হয়, বিতর্কের মাধ্যমে তারা হচ্ছে তাদের থটস ফিলোসফিস এগুলো হচ্ছে প্রিচ করেন বা হচ্ছে মানুষকে জানান। তো এইখানে মুসলমানদেরকে নিয়ে বা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদেরকে নিয়ে তাদের যে স্টেটমেন্ট গুলা, সেগুলো ডেফিনেটলি ইনফ্লুয়েন্স করেছে। এবং পরবর্তীতে যখন পলিসি মেকিং করবেন, যখন যাদেরকে হচ্ছে তিনি ইয়াতে নিয়ে আসবেন, বিভিন্ন মন্ত্রিত্ব দেবেন, হ্যাঁ, তখন কিন্তু সেটার রিফ্লেকশন আমরা দেখবো। তো এই পলিসি মেকিং এর কথা, মন্ত্রিত্ব দেওয়ার কথা থেকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে জানতে চাই। উনি শপথ গ্রহণ করছেন কবে? তিনি জানুয়ারির 20 তারিখে হচ্ছে শপথ গ্রহণ করবেন 2025 সালে, অ্যান্ড উই আর প্রিটি মাচ লুকিং ফরওয়ার্ড টু ইট, যে তিনি আসলে কি চেঞ্জ নিয়ে আসেন। অলরেডি কিন্তু উনি একটা চেঞ্জ এনেছেন, মানে যুক্তরাষ্ট্রের প্রথম নারী, হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ উনি কিন্তু ঘোষণা করে দিয়েছেন অলরেডি। Okay. ওনার নাম হচ্ছে যে সুসি উইলস। তো একটা পরিবর্তন কিন্তু আমরা অলরেডি 2 দিনের মাথায় দেখে ফেললাম। দ্যাটস এ ভেরি টেকনিক্যাল মুভ, কারণ হচ্ছে যদি আমরা বিশ্লেষণ করি যে উনি কামালা হ্যারিসকে হারিয়েছেন, হুম। তো এসেই হচ্ছে তিনি নারীদেরকেও সামনে আনছেন। হুম। তো দ্যাট রিপ্রেজেন্টস দ্যাট অ্যাকচুয়ালি গিভস এ গুড ভাইব। ভাই এইখান থেকে যে মানে যুক্তরাষ্ট্র নিয়ে যখন আমরা কথা বলছি, কথা কিন্তু শেষ হচ্ছে না। এই যে কামালা হ্যারিসের কথা আমরা বলছি, উনি কিন্তু জো বাইডেনের রানিং মেট ছিলেন। জি জি। তো এখন আপনি আমাকে একটু ব্যাখ্যা করেন যে রানিং মেট জিনিসটা কি? রানিং মেট ইস্যুটা কনসেপ্টটা হচ্ছে, আপনি যে প্রেসিডেন্ট রোলের জন্য হচ্ছে ইলেকশনে দাঁড়াচ্ছেন, তো আপনি যদি প্রেসিডেন্ট ইলেক্টেড হন, তাহলে আপনার ভাইস প্রেসিডেন্ট কে হবে? ভাইস প্রেসিডেন্ট কে হবে? তো ভাইয়া আমরা অনেক অনেক তথ্য জানলাম, এবং খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা সম্পর্কে আমাদের অনেক অনেক তথ্য জেনে রাখাই আসলে প্রয়োজন। আমরা আরেকটু সামনে যদি এগিয়ে যাই ভাই, আমরা ওই একটু মাউন্ট ফুজি নিয়ে আলাপ করতে চাই। জি। এটা গত 130 বছরে এবার একটা রেকর্ড দেখা গেল যে মাউন্ট ফুজিতে এবার বরফটা আগের মতো দেখা যাচ্ছে না। সো এইটা একটু যদি আলোচনা আচ্ছা, করি। এটা কেন আলোচনায় আসছে, এই ব্যাকগ্রাউন্ডে একটু আলোচনা করা প্রয়োজন। জি ভাই। কারণ হচ্ছে আমরা এখন এমন একটা বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছি, গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন এবং ক্লাইমেট চেঞ্জ, যে কথাগুলো নিয়ে আসলে বৈশ্বিক পরিমণ্ডলে অনেক কথা হচ্ছে, এবং ভাইয়া এটার সামনের সপ্তাহে কিন্তু আমাদের COP29 আছে। জি। তো এটাও একটা গুরুত্বপূর্ণ তো জিনিস। এটা হোয়াট ডাজ ইট পিকচার, মানে এটা রিফ্লেক্ট করতেছে গ্লোবাল ওয়ার্মিং যে ভেরি মাচ এভিডেন্ট। হুম। হ্যাঁ, এটা কিন্তু আর অস্বীকার করার সুযোগ নাই, কারণ একদম এখানে যে না। স্নো ক্যাপটা আমরা দেখতে পাচ্ছি ওই পাশের চিত্রটাতে, হ্যাঁ। মাউন্ট ফুজি আমার যেটা জাপানে অবস্থিত, সেটাতে অক্টোবরের শুরুর দিকে আসলে স্নোফল শুরু হয়ে যায় ওই পার্টটাতে। কিন্তু এবার আমরা যেটা দেখলাম, অনেকটা লম্বা সময় ধরে ওখানে স্নোফল হয় নাই।
হচ্ছে না, তার মানে একদম নভেম্বরে এসে স্নোফলটা হয়েছে, একটা লম্বা সময়ের গ্যাপ। 1 মাস প্রায়। তো এই যে ওয়েদার প্যাটার্ন বা সিজনাল যে প্যাটার্নের চেঞ্জ, হুম, আমাদের যে হচ্ছে ঋতুর যে পরিবর্তন, এটা কিন্তু দেখতে পাচ্ছি। তো জলবায়ু পরিবর্তনটা যে অ্যাগ্রাভেট করছে, মানুষকে যে হ্যাম্পার করবে বা করতে যাচ্ছে, এইটার একটা সচিত্র উপস্থাপন হতে পারে এই জিনিসটা। এবং আমার মনে হয় ভাই এত দূর পর্যন্ত আসলে যাওয়ার প্রয়োজনও নেই। এই যে নভেম্বর মাস চলছে, ঢাকায় এখনো গরম পড়ছে। সো জি। এই জিনিসটাই কিন্তু প্রমাণ করে যে জলবায়ু পরিবর্তন কিন্তু মানে কোনো ভবিষ্যৎ শঙ্কা না। এটা বর্তমান সময়ে আমরা দেখতে এক্স্যাক্টলি, পাচ্ছি। ইট ইজ হ্যাপেনিং, এবং এটা স্বীকার করে নিতে হবে। সো এই কারণেই আমরা যেটা মাউন্ট ফুজিয়ামা এবং মাউন্ট ফুজি সম্পর্কেও আমরা একটু জেনে রাখতে পারি, জি। যেহেতু বৈশ্বিক মণ্ডলে এটা নিয়ে এবং আলোচনা একই হচ্ছে। সঙ্গে সামনে আসবে হচ্ছে বিভিন্ন আগ্নেয়গিরি যেগুলো আছে পৃথিবীতে, হ্যাঁ। সুপ্ত আগ্নেয়গিরি আছে, অ্যাক্টিভ যেগুলো আছে, হুম, হুম। হ্যাঁ, এগুলা নিয়েও কিন্তু জানাশোনা থাকতে হবে। ঠিক আছে ভাই, আমরা দেখি সামনে কিছু আছে কিনা। আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই ছিল, সামনে আমাদের কোনো আর টপিক নেই। তো সেক্ষেত্রে আজকের আলোচনা শেষ করার আগে যদি আহ, দর্শকদের প্রতি আপনার কোনো ধরনের কোনো বক্তব্য বা তাদের জন্য যদি কোনো উপদেশ বা দিক নির্দেশনা থাকে, আপনি বলে দিতে পারেন। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আপনারা যারা অ্যাডমিশন সিকার্স আছেন বা অন্যরা যারা দেখছেন, আর তাদের জন্য বলবো যে স্পেশালি অ্যাডমিশন সিকারদের জন্য এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টাইম আপনাদের লাইফের। আপনি আপনার স্বপ্নের ইউনিভার্সিটিটাতে স্বপ্নের সাবজেক্টটা নিয়ে যে পড়াশোনা করবেন, সেটা আপনার লাইফকে ফর্ম করে দিবে। তো এই ফর্মুলেশনের যে স্পেসটা বা জায়গাটা, এই সময়টাতে আপনার টাইমটাকে খুবই বুদ্ধিমান হয়ে ইন্টেলিজেন্ট ওয়েতে আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনার টাইম, আপনার ফোকাস, এমনকি আপনার রিসোর্সেস ওইভাবে সাজাতে হবে। তো এটাতে ভুল করবেন না। আর এখানে উদ্ভাসের ভাইরা তো আছেই, ওরা আপনাদেরকে হেল্প করবে। তো সবার জন্য একটাই কথা, কোনোভাবেই হতাশ হওয়া যাবে না, নিজের মধ্যে বিশ্বাসটা রাখতে হবে এবং আপনারা পারবেন। এই বিশ্বাসটুকু থাকলে ইনশাল্লাহ ভালো হবে। সবার জন্য অনেক শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনি অনেক সুন্দর করে আমাদেরকে প্রত্যেকটা টপিক ব্যাখ্যা করে দিয়েছেন। আশা করি এটা যারা দর্শক রয়েছে তাদের কাজে আসবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। আশা করি যতটুকু আমরা আলোচনা করেছি ততটুকু কোনো না কোনোভাবে আপনাদেরকে উপকার করবে, এবং আগামী সপ্তাহে ঠিক একই সময়ে একই প্রোগ্রামে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।